আমাদের সাথে এই মুহূর্তে ডক্টর নারায়ণ ব্যানার্জি রয়েছেন। নারায়ণ ব্যানার্জি অত্যন্ত প্রসিদ্ধ একজন চিকিৎসক, কিন্তু নারায়ণ ব্যানার্জি ইদানিং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও এখন নতুন একটা ডিগ্রি বোধহয় লাভ করেছেন। এবং ট্রোলিং কাকে বলে, নারায়ণ ব্যানার্জি অনেক মেডিসিনের ডাক্তার হিসেবে বহু চিকিৎসা করেছেন, কিন্তু ট্রোলিং তার যে প্রেসক্রিপশন কি সেটা বোধহয় এখন অবধি আবিষ্কার করতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় ময়ূক এখন সবথেকে বড় প্রশ্ন, নারায়ণ ব্যানার্জি ডাক্তার না পলিটিশিয়ান নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, কে মানে মাকু শেখু কি আপনি? সত্যি না, এক থেকে সব লিন না কি সত্যি আমরাও জানতে চাই। আজকে একদম সামদাম দণ্ডবিধির একটা স্পেশাল এপিসোড স্যার, যাতে আপনাকে স্বাগত। আপনি প্রথমবার আমাদের স্টুডিওতে আসছেন এবং আসার পরই আমরা এমন একটা প্রশ্ন আপনাকে করলাম যেটা সবথেকে বেশি বহুল প্রচলিত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। নারায়ণ ব্যানার্জি সত্যি ডাক্তার, মানে শুধু ডাক্তারই করেন, নাকি আসলে উনি পলিটিশিয়ান? ডাক্তার এটা ওনার একটা পার্ট টাইম জব, নাকি আসলে উনি ব্যবসায়ী, নাকি আসলে উনি ফেসবুকই করেন, দিনরাত ফেসবুকেই দেখি? মানে যেভাবে আপনি প্রচার পেয়েছেন, যারা আপনাকে চেনেন তারা জানেন নারায়ণ ব্যানার্জিকে, কিন্তু এই মুহূর্তে আপনি তো একদম সোশ্যাল মিডিয়ার হিরো, সেটা বলতে পারেন, বিতর্কে ভিলেনও। হ্যাঁ, এটা বুঝতে পারি যখন বেড়াতে যাই, তাই না? বেড়াতে গেলে ধরে বেঁধে আমার সাথে সেলফি তুলে নেয়। আর ট্রোলিং কাকে বলে, গত বছর কুণাল ঘোষের সাথে দেখা করার পর পরের দিনটা আমি ফেসবুকটাকে বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম, কারণ একটা কথা ছিল যে আমাদের মধ্যে কি কথা হয়েছে বলবো না। তারপর যখন ব্যাপারটা সাকসেসফুল হলো তখন আমি মুখ খুলেছিলাম, কিন্তু সেটা এখনো আমাকে তাড়া করে। যেই আমি কিছু বললাম, ধরুন ফর সামবডি, আমার সাথে একটা ওনার লিঙ্ক জুড়িয়ে দিল, আর আমি যদি টিএমসির ফরে বলি তো টিএমসি হয়ে গেলাম। আমি বলছি সজল আমার সাথে খুব ভালো বন্ধু, বাবা মারা গেছিলেন, আমি শ্রাদ্ধে গেছিলাম, ও মা পরের দিন শুনি আমাকে নাকি বলা হচ্ছে আমি বিজেপি জয়েন করেছি। আর মাকু শেখু ও তো হয়েই গেছে, মানে ও সব আর মাথায় লাগে না। একটা জিনিস প্রচণ্ড ভাইরাল হচ্ছে আপনার, এই স্ট্যান্ড পয়েন্টটা আপনি নিয়েছেন, এটা অনেকেই আপনার যারা পছন্দের মানুষজন তারাও কিন্তু হজম করতে পারেনি। আপনি বলছেন যে ইনফিলট্রেটার্সদের যেতে হবে, অনুপ্রবেশকারীদের যেতে হবে, এক, এবং দুই, আরেকটা খুব ভয়ঙ্কর জিনিস যেটা নিয়ে শুভ্রাংশুদাও হয়তো কথা বলবেন, সেটা হলো ডাক্তারিতে রিজার্ভেশনের আপনি ভয়ঙ্কর বিরুদ্ধে চলে গেছেন। অনুপ্রবেশকারীদেরকে যেতে হবে এটা তো সবাই বলছে, কিন্তু শিক্ষিত শহুরে মানুষজন যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, তাদের মধ্যে থেকে এভাবে আওয়াজ উঠছে সোশ্যাল মিডিয়াতে রোহিঙ্গাদের বিরুদ্ধে, এটা একটা খুব ইউনিক জিনিস। এবার আপনারা এটাকে নিয়ে আসছেন তো ফোরফ্রন্টে। আমি প্রথমে ডাক্তারি ব্যাপারটায় যাই। ডাক্তারি কেন, আমার মনে হয় স্বাধীনতার এত বছর পরে কোটা সিস্টেম তুলে দেওয়া উচিত, অন্তত উচ্চশিক্ষার ক্ষেত্রে। উচ্চশিক্ষা ঠিক আছে, এমবিবিএস এ কোটা থাকতে পারে, এমডি ডিএম সুপার স্পেশালাইজেশনে কোটা থাকা উচিত না, সেটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। তার চেয়েও আমার খারাপ লাগে সেটা হচ্ছে পয়সা দিয়ে যারা ডাক্তার হয়। আচ্ছা, আমি মানুষ হয়েছি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে। আপনার ব্যাকগ্রাউন্ড একটু যদি সেটাও বলেন। আমার মা ছিলেন প্রাইমারি স্কুল টিচার, বাবা ছিলেন ক্লার্ক, হেড ক্লার্ক। কোথায়? প্রেসিডেন্সি থেকে রিটায়ার করেছিলেন। আচ্ছা, কলকাতার? আপনারা কলকাতাতেই, কিন্তু না, আমাদের আদি বাড়ি কিন্তু যশোরে। আচ্ছা, বাবারা চলে এসেছিলেন পসিবলি 47-এ। তা আমি ওই অবস্থা থেকে বড় হয়েছি, তো সুতরাং লোকের কষ্টটা আমি বুঝতে পারি। এবং আমাকে প্রথম কয়েক বছর রিক্সায় করে করে বিভিন্ন বাড়িতে গিয়ে আমি কলে যেতাম, এবং সেইটাই যখন আমি দেখি যে আমরা যেভাবে মানুষ হয়েছি, আমরা যেভাবে পেশেন্টদের, মানে অন্তত লোকের দুঃখটা বুঝতে পেরেছি। কেউ যদি 6-7 কোটি টাকা দিয়ে এমডি হয়, 6-7 কোটি? ইয়েস, এনআরআইদের তাই লাগে। আমি রেডিও ডায়াগনোসিসের সিট এনআরআইদের প্রায় 11 কোটি। মানে কলেজে ভর্তি হয়, সেই কলেজে ফিসটা 6-7 কোটি, সেটা হচ্ছে এমডির জন্য। এমডির জন্য। কিন্তু স্যার মানে এমবিবিএস এর জন্য তো মানে কলকাতায় 1 কোটি, কলকাতায় 1 কোটি। মাই গড। না, আমার একটা প্রশ্ন, এই টাকা পয়সা তো হলো, হ্যাঁ, আপনি ধরে নিন কোটাতে এসছেন, হ্যাঁ, এবার ধরুন আপনি নিটে যখন 700 নম্বরের গেম আছে,
700 নম্বরে আপনি 150-200 পেয়ে নিটে ডাক্তার বা 200 যে নম্বরটা আছে পেয়ে গেছেন। আমি চট্টোপাধ্যায়, আমি 650 পেয়ে চান্স পেলাম না, বলতে দিন। এবার ধরুন যে ছেলেটি মেধার মানে ছাড়া কোটায় চান্স পেল, আমরা কি করব? ব্যাপারটা কি, আমি ব্যাপারটা বুঝুন। একটা অমেধাবী ছেলে ডাক্তার হচ্ছে, সে কি রুগী মারতে পারে? সেটা টাকা দিয়ে ডাক্তার দেখাচ্ছে। ডাক্তারি যখন পড়ানো হয় তাদের 5-6 বছর পড়তে হয়, তারা কিছুটা আপডেটেড হয়ে যায় না, তার মানে হাতুড়ে ডাক্তাররাও তো আপডেটেড হয়ে যাচ্ছে। কিন্তু যোগ্য মানুষ, যোগ্য ছাত্র ডাক্তার আপনি হচ্ছে না। বলছেন 5-6 বছর পরে একটা লোক কিছুটা আপডেট হয়ে গেল, সে আসলে কি জানেই না, অমেধাবী, সে কোনো ক্রমে পেয়েছে 150 নম্বর। শুনুন, মেধার কোনো বিকল্প হয় না, একদম। আর মেধা ছাড়া উচ্চশিক্ষায় আসা উচিত না, না টাকা দিয়ে না কাস্ট দিয়ে। এটা যদি বলতে যাই এটা কেউ মানবে না, সবাই রে করে উঠবে একদম। রে করে উঠবে। কিন্তু আমার সাধারণ মানুষ করবে কি? আমার সাথে আমি ডাক্তার লিখে দিয়েছেন, আমি ক্যাল ডাক্তার, তারপরে আমি আপনাকে বলি এরকম অনেক মানুষ এখনো আছে, মানে আমরা নিজেরা যখন তিনজন মিলে আলোচনা করি আমাদের নিজস্ব মানে নিউজের আড্ডায়, তখন আমরা বলি অনেকে এমন আছেন যারা ডাক্তারের সারনেম বা কোনো কোনো ক্ষেত্রে কিছু দেখে মানে এই কোটার ডাক্তার হতে পারে, আমি যাব না, এরকম সাইকোলজিক্যাল কাজ করে অনেক সময় মানুষ, যে কোটার ডাক্তারকে দেখাবো। আমি যদি কাউকে এরকম রেফার করি, সে কোটার নয় কিন্তু টাইটেলটা বিদ্ঘুটে, হ্যাঁ হ্যাঁ, লোকে যেতে চায় না। কিন্তু বলুন, আমি ব্যানার্জি বা মুখার্জি, কিন্তু আমি 11 কোটি টাকা দিয়ে আমি রেডিও ডায়াগনোসিস সিটটা কিনেছি, তাহলে তারপরে কি হবে? মানে এটা শুভ্রাংশুদা, এটা আমাদের খুব ক্লিয়ার করে দেওয়া উচিত একদম পলিটিক্যালি কারেক্ট থেকে, যে এটা কিন্তু মানে জাত পাত বা কাস্টের বিষয় নয়, এই বিষয়টা খুব নির্দিষ্টভাবে উনি যেটা বলছিলেন, এবং এটা নিয়ে দীর্ঘ লড়াই হয়েছে ভারতবর্ষে, যে আজকে যারা হয়তো আনরিজার্ভড তারাও তো কোটার মধ্যে ঢুকে পড়ছেন। এনআরআইএ 6-7 কোটি টাকার জোরে, মানে নারায়ণ ব্যানার্জি তিনি আনরিজার্ভড কোটায়, তিনিও হয়তো 6 কোটি টাকা দিলে চান্স পেয়ে যাবেন। সুতরাং এটা শুধুমাত্র যে মানে এই মধ্যে কথাটা হচ্ছে একমাত্র মেধা, ঠিক, মেধার বাইরে তো কিছু নেই, মেধার বাইরে অন্তত কিচ্ছু নেই, অন্তত না, এটাই তো একদম পরিষ্কার। এবং এটার জন্য আপনি যথেষ্ট ট্রোলও হয়েছেন। হ্যাঁ, করুক গে, ট্রোলগুলো দেখি না। আমার মনে হয় সবার জানা দরকার মেধার বিকল্প কিছু হতে পারে না, কোটা তুলে দেওয়া উচিত। আপনি বলছেন মধ্য মেধার যে চাষ একটা সময় বামফ্রন্ট করেছে বলে আপনারা লাগাতার শুনেছিলেন, সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি, মানে মিডিওক্রেসিকে আমরা খুব সেলিব্রেট করি। এখন তো মিডিওক্রেসিরও ব্যাপার নেই, এখন তো টাকা থাকলে সবই হয়। কটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আর কটা প্রাইভেট মেডিকেল কলেজ হচ্ছে দেখুন না, ব্যাঙের ছাতার মতো গজাচ্ছে। প্রাইভেট মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং ও প্রাইভেট ব্যাঙের ছাতার মতো গজাচ্ছে। ইঞ্জিনিয়াররা বেকার হচ্ছে, এটা কিন্তু একই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে প্রযোজ্য। আমি বলছি যদি একই ময়ূকের কথার সূত্র ধরে আমি বলি, যদি কোটা বাদও দিই, লোকে টাকা দিয়ে ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, অথচ যারা যোগ্য ব্যক্তি সে দেখা যাচ্ছে র্যাঙ্কের জন্য বা তার আর্থিক সামর্থ্য নেই বলে সে হয়তো ভালো কোনো জায়গায় পড়তে পারছে না, তার র্যাঙ্কটা নষ্ট হচ্ছে, পেছনের দিকে র্যাঙ্কে সে অ্যাফোর্ড করতে পারছে না টাকা দিয়ে পড়াটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে, লোকটা কোথায়? কিন্তু এখানে আমি কিন্তু পাচ্ছেন এই যে প্রতিবাদ করছেন এতে সঙ্গে কাউকে হ্যাঁ, একটা মঞ্চ আছে রিজার্ভেশন এগেইনস্ট রিজার্ভেশন কোটা, আমাদের একটা ফেসবুক সংগঠন, কিছু না, কিন্তু তারা এত সংখ্যায় নগণ্য, আর বেশিরভাগই আমি ডাক্তারদের ছেলেপুলেদেরও দেখি তারা পয়সা দিয়েই পড়াতে বেশি ভালোবাসে। খুব বিতর্কিত কথা বলছেন এই মুহূর্তে। আমি বিতর্কিতই কথা বলি, যে ওনার যেটা হয়েছে, উনি ডাক্তারিটা এখন ফেসবুকে এমন করে দিচ্ছে, আমি তো আসানসোলে যাই, চিত্তরঞ্জনে যাই, যেখানে যাই সব এই তো উনি বলেছেন এটা কি করে ফ্যাটি লিভার কমাবেন, ওনার লেখা পড়ে নিচ্ছে, তারপর থেকে খাচ্ছে। অন্য ডাক্তাররা আপনাকে ফোন করে বলছে না আমার রোগী কমে যাচ্ছে, যে এই ফ্রি কনসালটেশনটা কেন সোশ্যাল মিডিয়ায় ফ্রি কনসালটেশন কেন দেন আপনার জন্য? তো না, আমি একটা ভালো জিনিস দেখছি, অনেক ডাক্তাররা করতে আরম্ভ করে দিয়েছেন, কিন্তু মানে আমি কথাটা কোট নিচ্ছি ম্যাডামের কাছ থেকে, আমাকে দেখে অনুপ্রাণিত হয়েছে তারা। মানে এই অনুপ্রাণিত কথাটা তো আমাদের ক্ষেত্রে একটু আলাদা না, অনুপ্রাণিত এখন কপিরাইট চলে আসছে, সেইটাই তো
কিন্তু আমাকে একটা কথা বলুন ডাক্তারবাবু, আপনারাই ডাক্তারিতে একটা কথা বলেন, নেভার গুগল ইয়োর সিমটমস। মানে আমার হাতে ব্যথা হচ্ছে স্বর্ণালী, আমি গুগল করলে ক্যান্সার অবধি চলে যাবে, টিউমার অবধি চলে যাবে। আবার আপনারাই মানে সামনাসামনি ক্লিনিক্যাল আইতে নিজে চোখে না দেখে গুগলে আপনারাই ভিডিওটা প্রকাশ করে দিচ্ছেন। তাহলে আমি তো প্রথমেই মানে ওভার দ্য কাউন্টার ওষুধ না কিনে আপনার কথাতেই জাস্ট ভিডিওগুলো দেখেই তো এখন থেকে ট্রিটমেন্টের প্রবণতা চলে আসে। উনি ওদের ডায়াগনোসিস করেন না, আমার কিন্তু ব্যাপারটা আলাদা। যেমন আমি সব সময় বলি যে লাইফস্টাইল চেঞ্জ করুন, লাইফস্টাইল চেঞ্জ করুন। এখনকার যে ফ্যাটি লিভার, এটা কি কোনো অসুখ? হ্যাঁ, আপনি হয়তো মানে রাজ্যের রাজস্ব বাড়াচ্ছেন অ্যালকোহল খেয়ে, কিন্তু বহু লোক তো অ্যালকোহল না খেয়ে ফ্যাটি লিভার হচ্ছে। কেন? তার জন্য দায়ী হচ্ছে ডায়াবেটিস, লাইফস্টাইল না হাঁটা। রাজ্য সরকার ডায়াবেটিসে খুব ভালো কাজ করেছে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তাই উনি টুইট করেছেন, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী টুইট করেছেন। আমার কাছে এরকম কোনো ডেটা নেই, কারণ মানে আমরা জানি যে ভারতবর্ষে 10 কোটি ডায়াবেটিক আছে, কিন্তু সেটার প্রিভেনশনের ক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে রাজ্য সরকার খুব ভালো কাজ করেছে। টাইপ 1 এর ক্ষেত্রে রাজ্য সরকার করতে পারে, টাইপ 1টা মানে ওটা হচ্ছে আমার এখতিয়ারে পড়ছে না, ওটা বাচ্চাদের। আমি টাইপ 2, আমি প্রত্যেকে বলি হাঁটুন, না বসে থেকে কফি আর বার্গার খেতে খেতে সফট ড্রিঙ্কস খেয়ে মোটা হবেন না। আমার কথাগুলো কিন্তু মেনলি থাকে প্রিভেনশন। আমি কিন্তু কখনো ডায়াগনোসিস ধরিয়ে দিই না। ধরুন হাঁটুর ব্যথা হচ্ছে, কোন এক্সারসাইজটা করবেন, কখন আপনি হাঁটু বদলাতে যাবেন। রেগে যায় না তা না, নিশ্চয়ই তার মনে প্রাণে রেগে আছে, বলে না আমাকে কিছু। না না, সেই সাহস নেই। একদম মেন পার্টে কোর ফরেস্টের দিকে একটু আসি আমরা। এতক্ষণ বান্ধবগড়ের বিভিন্ন সাফারি করছিলাম, একদম ভেতরের দিকে আসি। আপনি মুর্শিদাবাদের থেকে অনেক পেশেন্ট আপনার কাছে আসে, সীমান্তবর্তী এলাকা থেকে আসে। আমি নিজে জানি, মানে আমি ব্যক্তিগতভাবে ব্লগগুলো বলছি না, মানে আপনি শহরের ডাক্তার হলেও আপনার প্রচুর গ্রামের পেশেন্ট আছে এবং আপনি তাদেরকে সবাইকে সম্মান দেন। জনবিন্যাস বদলেছে, এটা বাস্তব নারায়ণবাবু। ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, এটা আপনারা ডাক্তাররা বুঝতে পারছেন না? কারা আসছে, কারা ট্রিট করে যাচ্ছে। দেখুন, যদি বুঝতে হয় এভিডেন্স বেসড, সেটা আমার মনে হয় সবচেয়ে ভুল হয়েছে 2021-এর পর এতদিন কেন সেন্সাস হয়নি। এটা আমি একটা প্র্যাকটিক্যাল বলবো, কারণ আমার কাছে বহু মুর্শিদাবাদ, মালদা, সুদূর দিনাজপুর, কুচবিহার, এদিকে 24 পরগনা, সাউথ 24 পরগনা, বিভিন্ন জায়গা থেকে আসে এবং তারা বারবারই কিন্তু আমাকে একই কথা বলছে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, চুপি চুপি বলে যাচ্ছে কানে কানে, কারণ তাদের সেই সাহসটা নেই। দ্য ডেমোগ্রাফি ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং, কিন্তু আমার কাছে কোনো হার্ডকোর এভিডেন্স নেই যে আমি জানি না এই মুহূর্তে সেন্সাসে কত পার্সেন্ট ভোটার কোন কিসের, মানে সিমটম আছে। সিমটম থাকলে তো হবে না, ডাক্তারি তো এখন এভিডেন্স বেসড। আপনাদের এভিডেন্স তো চাই। তা আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে দায়ী করবো একটাই কারণে, সেন্সাস পেছাচ্ছেন কেন? একটা সেন্সাস শুধু জনগণনার কাজে তো লাগে না, সেই অঞ্চলে কী প্রবলেম সমস্তটা ফুটে ওঠে এবং পরবর্তী যে পরিকল্পনাটা সেই সেন্সাসের ভিত্তিতে হয়। লাস্ট হয়েছে 2011 থেকে, তারপরে তো কোভিডের জন্য না মানলাম, তারপর কেন হচ্ছে না? সুতরাং আমি যেটা বলবো সেটা আরবিট্রারি। আমি আমার পেশেন্টদের কাছে পাচ্ছি, আমি কিছু মুর্শিদাবাদের পেশেন্টদের বলতে পারি, তাদের ফোন করলেও জানতে পারবেন। আমি মুর্শিদাবাদের বহরমপুরে আমার খুব ভালো একটা পেশেন্ট বেস আছে, সেখানে একটা মানে আমার একটা ফ্যান ক্লাবও আছে। সেখানে কিন্তু হিন্দু মুসলিম একসাথে তারা হাটে, এবং একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছিলাম সেখানে, সবাই মিলে ওখানে করেছিল, কিন্তু তারাই আমাকে কি চুপি চুপি বলে যায় ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে। বিষয়টা তো হিন্দু মুসলিম, ভারতীয় হিন্দু বা ভারতীয় মুসলিমের নয়, রোহিঙ্গারা আসছে এবং এটা তো মানে ভারতীয়দেরই, মানে দেখুন এটা মানে আপনার কোটাতে যদি ভারতীয়রাই থাকে সেটা নিয়ে একটা বিতর্ক হতে পারে, কিন্তু বিদেশিরা ঢুকে পড়ছে, এটাই তো সবচেয়ে মুশকিল। আমি বলেছি সবচেয়ে প্রথমে আমি একজন মানুষ, দ্বিতীয় আমি ডাক্তার,
আর আমি কিন্তু ভারতীয়। সুতরাং ভারতের যে সোভারেনিটি, এটাকে মেনটেন করার দায়িত্ব কিন্তু আমাদের। কারণ দেখুন, বামপন্থীদের রোল আপনি কখনো অস্বীকার করতে পারেন না। এই যে SIR প্রথম শুরু হয় কবে? ফার্স্ট হয়েছিল 2001-এ, এবং তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বলেছেন আমরা SIR-কে সাপোর্ট করি, এবং কিন্তু তখন SIR-এর টাইম বেঁধে দিয়েছিলেন। আমি বলছি নভেম্বর থেকে 2001-এর নভেম্বর থেকে মার্চ অবধি। আরও ইন ডিটেলস যদি বলা যায় যে কোন সময় কত অবধি নেওয়া হবে, কবে থেকে বাদ দেওয়া যাবে। সুতরাং একটা SIR একটা পদ্ধতি। তখন মনে আছে আপনার SIR 2001-2-এ? একে আমার একটু দেখতে হবে, আমার কাছে পুরোটাই মনে আছে। আপনার টেনশন হয়েছিল আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে? না, কোনো টেনশনের ব্যাপার নেই। কারণ এইবারের যে টেনশন হচ্ছে, এই যে প্রেসারে, এই যে এত লোক নাকি মারা যাচ্ছে, চিতাবাগের পাশেও নাকি SIR-এর কারণ লেখা থাকছে। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারি না, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950, তাতে কিন্তু একটা কথা হচ্ছে আমাদের নির্বাচন কমিশন একটা সংবিধানের আওতার মধ্যে রয়েছে, তার একটা ক্ষমতা রয়েছে। আমাদের দেশটা অন্য দেশের মতো না, গণতান্ত্রিক দেশ। আমাদের ভোটার তালিকায় থেকে সবসময় কিছু না কিছু লোক মারা যাচ্ছে, তাদের বাদ দিতে হবে। কিছু লোক, যেমন আগে আমি ময়ূককে বলছি, ধরো 1988 সালে আমরা কাদের ভোট দিতে দিতাম? যারা 21 বছর হয়েছে। 1989 সালে 18 বছরে ভোট কারা করেছে ময়ূক? বামপন্থীরাই করেছে। এই কাজটা কিন্তু বামপন্থীরাই করেছে, যে যাতে 18 বছরের ঊর্ধ্বে সবাই ভোট দিতে পারে, কিন্তু তার জন্য অনেক লড়তে হয়েছে। তাহলে এই যে প্রতিবার চেঞ্জ হয়, বছরে 4 বার একটা আমাদের ভোটার তালিকা সংশোধনের একটা কাজ হয়। আমি বলছি না এবারের মতো SIR, যারা মারা গেছে চলে যাচ্ছে তাদেরগুলোর বাদ দেওয়া, এই ভুতুরে ভোটারে তো ভর্তি। এর সাথে সবচেয়ে মুশকিল হচ্ছে, যেটা আমি বামপন্থীদের ক্ষেত্রেও বলেছি, বামপন্থীরা লাস্টের দিকে বাইরের অনুপ্রবেশকারীরা আর আমাদের মধ্যে কথাবার্তায় এত মিল, BSF-এর পক্ষে ধরা সম্ভব না আনলেস অ্যান্ড আনটিল সেখানে প্রশাসন জড়িত থাকে। সেটা শুরু হয়েছিল বামপন্থীদের আমলে, তৃণমূলের আমলে এটা অনেক বেড়ে গেছে। এটা আমি ফেসবুকে বলেছি, আবার আমি রিপিট করছি কথাটা। এবং তার একটা, তাদের বাঁচানোর জন্য যে কেন এত তাগিদ আমি বুঝতে পারছি না। আমরা অবশ্যই ভারতীয় হিন্দু হই, ভারতীয় মুসলিম হই, সেম রাইট। আমরা কোনো বৈদেশিক অনুপ্রবেশ আমরা রুখতে চাই। এটা কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা নয়, একজন ইন্ডিয়ান হিসেবে আমার বক্তব্য। নানুবাবু, এটা শুনতে খুব ভালো লাগছে, কিন্তু আপনি নিজেই বললেন যে বামপন্থীরা করেছিল 2001-এর আগেও SIR হয়েছে যদিও আমাদের দেশে, কিন্তু 2001-এর বারবার, হ্যাঁ এতবার হয়েছে SIR, কিন্তু সেই সময়তে বিরোধীরাও SIR নিয়ে এত মাথা ব্যথা করেনি, মাথা ঘামায়নি। তখন তৎকালীন মুখ্যমন্ত্রীও SIR-টাকে নর্মাল প্রসেস হিসেবে দেখেছে, কিন্তু যে বামপন্থীদের আপনি ক্রেডিটটা দিচ্ছেন তারাই তো এখন পথে নামছে। এখন তরুণ তুর্কি যারা বাম নেতারা, আমি দেখলাম যে সৃজন থেকে শুরু করে অনেকে রাস্তাঘাটে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে নামছে, সেগুলোকে আপনি সাপোর্ট করছেন? দেখুন, SIR এর বিরোধিতায় তারা মিছিল করছেন। আপনারা যদি একটু তাদের দেখেন না, দেখুন আমি কোনো অন্ধভক্ত কোনো দলের নয়, একটা ইনক্লাইনেশন থাকতেই পারে বামপন্থার উপর। তারা কিন্তু একটা বলছে, একজনও যেন ভুয়ো ভোটার না থাকে। এখন ওরা কিন্তু একবারও অন্য লাইনে কথা বলছে না। আজকে তৃণমূল যে লাইনে কথা বলছে সেটা কিন্তু বামপন্থীদের লাইন সেটা না। এটা হওয়া উচিত আমাদের ভোটার লিস্টে সংশোধন হয়ে। এটা হয়তো একজন দুজনের কথা, আরো অনেকে কথা বলছে। তৃণমূল তো এটা আইন বাঁচানোর কথা, মানুষকে তো ভয় দেখানো হচ্ছে SIR দিয়ে। এখন তো আইন বাঁচানোর জন্য যেটা বলা হচ্ছে, একজনের জন্য ঠিক মানুষ বাদ না যায়। আচ্ছা, এটাও আমি ইমপ্র্যাকটিক্যাল বলি। এতজন যদি লোককে SIR-এর আওতায় আনতে হয়, 2-1টা ভুল হবেই, এটা সম্ভব না। আর BLO-দের উপর তো কন্টিনিউয়াস চাপ। আর আমার মনে হয় সব কিছু বাড়িয়ে দেখানো হচ্ছে।
কারণ কিছু জায়গায় দেখলাম 4টে আঙুল কাটা, তিনিও নাকি সুইসাইড নোট লিখেছেন। মানে আমার মনে হয় এই এসআইআর ব্যাপারটা নিয়ে এত হইচই না করে যে পন্থাই হোক, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যেটা ভারতবর্ষে চালানো উচিত। ভারতের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কোনো দল দরকার নেই, যে কোনো শিক্ষিত মানুষের এসআইআরকে সমর্থন করা উচিত। 26-এ কি হবে? মানে আমি 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 একটুখানি জাস্ট শেষ করে নিই যে পন্থাই হোক আপনি বলছেন ঠিকই, যেহেতু ইনক্লিনেশন রয়েছে সেজন্য আমার বারবার প্রশ্ন এটা। অথচ আপনি একটা দিক বললেন যে কোনো একজনের যেন অবৈধ মানে বৈধ ভোটারের নাম না যায়, তার সঙ্গে সঙ্গে আমরা এই বামপন্থীদেরই একটা স্বর শুনছি যে যে কোনো মানুষেরই ভারতে এসে থাকার অধিকার রয়েছে, তাদের অধিকার কেড়ে নিতে পারি না আমরা। এদেরই একটা স্বর আমরা পেয়েছিলাম যখন পেহেলগাম হয়েছিল, যে কেন পাকিস্তানের ওপর ভারত অ্যাটাক করবে, এই ধরনের বিভিন্ন ভার্সন তো শুনেছি। আজকে মানুষজন বিভিন্ন জায়গা থেকে যে বামপন্থীদের ওপর যারা ধারক ও বাহক হিসেবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের প্রতি যে একটা অদ্ভুত বিতৃষ্ণা জন্মেছে, সেটা তো এমনি এমনি নয়, সেগুলোকেও আপনি সাপোর্ট করেন? না, বিতৃষ্ণা জন্মেছে অনেক কারণে, আমি পরিষ্কার বলে দিচ্ছি, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারিনি বলে। আজকে এই ইয়ং জেনারেশনকে যদি আজ থেকে 10 বছর আগে বামপন্থীরা প্রজেক্ট করতো, অনেক ভালো রেজাল্ট করতো। তারাই জিতবে যারা মানুষের সাথে আছে। আপনি মনে করেন তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে তাই তারা জেতে? দেখুন, যদি আমি বলছি না শহরে মানুষদের কথা, আপনি নিজের বাড়ির কাজের লোককে জিজ্ঞেস করুন তো কাকে ভোট দেবেন। তুমি তোমার বাড়ির কাজের লোককে জিজ্ঞেস করো তো কাকে ভোট দেবেন। আমি কিন্তু উচ্চবিত্ত মধ্যবিত্ত এদের যাচ্ছি না, গরিব মানুষের। তারা না ওই 1000 টাকা মেয়েরা পাচ্ছে এবং এইটা ওদের মাথায় ঢুকে গেছে, সরকার দিচ্ছে এটা বিশ্বাসই করছে না। ওটা বলছে দিদি দিচ্ছেন, ভাতাটা দিদি দিচ্ছেন, বলছে দিদির উপর তো এই বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমার বাড়িরই কাজের লোক বলেছে। বিজেপির এখানে সমস্যাটা কি হচ্ছে তাহলে? বিজেপির কোনো মুখ নেই, সোজা কথা। বিজেপিকে ফোকাস করে এই যে টিভিতে মুখ দেখা যায়, তারা তো টিভিতেই থাকে, গ্রামের মানুষের কাছে থাকে কি? মানুষের সাথে না থাকলে কখনো যেতে যাবে না। আমি কালকে বলেছি, তারাই জিতবে যারা মানুষের সাথে আছে। তৃণমূলের জেতার মানে অ্যাডভান্টেজটা এখানেই যে ওরা দুয়ারে সরকার, পাড়ায় সমাধান এগুলো করছে এবং ডেফিনেটলি মানুষ কিন্তু দুর্নীতি ইস্যু নিচ্ছে না। কেন নিচ্ছে না আমি নিজেও জানি না, কারণ আমি প্রচুর মানুষের সাথে না যখন ডাক্তারি করি, তাদের সামাজিক অবস্থান, মানে ডাক্তারি করতে গেলে একটা ওষুধ লিখতে গেলে সে আমার টাকা দিচ্ছে, তার অবস্থানটা বোঝার চেষ্টা করি। যারা গ্রাম থেকে আসে তারা কিন্তু এখনও তৃণমূলের উপর ভরসা করে রয়েছে, কারণ কোনো সেকেন্ড দল তৈরি হয়নি মুখ দেওয়ার মতো। তুমি সিপিএমের একটা মুখ দেখাতে পারবে? সিপিএমকে আমি বলি যে ওই আগের কনসেপ্ট ছাড়ুন, দল আগে মুখ পড়ে, এখন হচ্ছে মুখ আগে দল পড়ে। না, সিপিএম তো অনেক তরুণ মুখ লঞ্চ করার চেষ্টা করেছে, ঘটনাচক্রে ক্লিক করেনি। বিজেপির কোনো একটা মুখ আপনি বলতে পারবেন যে মুখকে আপনি চিফ মিনিস্টার হিসেবে প্রজেক্ট করতে পারেন? না, কিন্তু মমতার সময় ছিল না। মমতা একটা লোক ছিল, ভাবতে পারছেন, কিন্তু একটা ভেতরে ভেতরে বিজেপি চোরা স্রোত চলছে। গ্রামের লোকেরা আমাকে এসে বলছে এবারে কিন্তু পাল্টাবে, কিন্তু না আচালে বিশ্বাস নেই। প্রতিবার দেখেছি এই আলটিমেটলি বিজেপি 50-55, সিপিএম 0 আর বাকিগুলো তৃণমূল। না, কিন্তু আমার মনে হচ্ছে একটা যে আজকের এই সামদাম দণ্ডভেদের এই স্পেশাল ইন্টারভিউ টেলিকাস্ট হওয়ার পর আবার লোকজন কিন্তু বলতে শুরু করবে ইন্টারভিউ দেওয়ার আগে নিশ্চয়ই নারায়ণবাবু কুণাল ঘোষের সঙ্গে একটা মিটিং করে এসেছেন। 100% এই ইন্টারভিউ পরে শুভেন্দু অধিকারীর সাথে মিটিং করে এসেছেন। যত আমি পেশেন্টদের সাথে কথা বলতে পারি, দূরের পেশেন্ট, তাদের তো আমি মনস্তত্ত্বটা বুঝতে পারি। আমি আজকে জিজ্ঞেস করবো শুধু আমি দুজনের, স্বর্ণালী আপনাকে এবং ময়ূককে, বাড়ির যিনি গৃহ যে কাজ করে তাকে বলো তো তুমি কাকে ভোট দেবে? না, এক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আপনি যদি বলেন যে হ্যাঁ টাকার বিষয়টা ইম্পর্টেন্ট, তাহলে ইম্পর্টেন্ট, কিন্তু বাকি আমরা যেগুলো দেখেছি রিপোর্টিং করতে গিয়ে বিভিন্ন গ্রামের বা আমাদের বাড়িতে যারা আসেন তাদের ক্ষেত্রেও, যারা জেলার প্রান্তিক হিন্দু পরিবার, হিন্দু মহিলা দূর থেকে আসছেন, ক্যানিং থেকে, তারা কিন্তু এক কাট্টা হয়ে গেছে, তারা কিন্তু চাইছেন, তারা এক কাট্টা হয়ে গেছে, তারা কিন্তু চাইছেন। এখানে কিন্তু একটা এক কাট্টার ব্যাপার আছে, এক কাট্টা তো ভোট। হ্যাঁ, কিন্তু 25% তো তৃণমূলে যাবে, আর মহিলাদের তো আছে 50% মহিলার মধ্যে কিছু তো যাবে, আর কিছু তো সিপিএম এর মধ্যে কাটাকাটি হবে।
এইগুলো ধরছেন না কেন? বাকি তো জনগণই বলবে। যাকে দুটো আশা পাওয়া গেল নারায়ণবাবুর, তৃণমূলের সম্ভাবনা প্রবল, আর কিছু কাটাকাটির ক্ষেত্রেও অগ্রাধিকার দিয়ে রেখেছেন বামেদেরকে, তারা ভোট আরো বেশি, এবং কোনো মুখ নেই। এনিওয়ে, সময় একদম শেষের দিকে চলে এসছে। যে আজকে এই প্যানেলে শুভ্রাংশুদা যখন নারায়ণ বাবুকে পেয়েছি, একটা ফ্রি টিপস না নিয়ে তো ছাড়বো না। এত ফ্রি টিপস আপনি সোশ্যাল মিডিয়ায় দেন, আমরা সারাক্ষণ এই চেয়ার টেবিলে বসে আছি, এবং আমাদের মতো প্রচুর মানুষজন যারা টিভিতে বসে আমাদের শো দেখছে, সিরিয়াল দেখছেন, অফিসে বসে কাজ করছেন, প্রচুর টেনশন সামনে রয়েছে, তো খুব এনার্জেটিক থাকতে হবে। ময়ূক আরো বেশি চিৎকার করতে পারবে, আমরাও খুব চিৎকার করে করে জোরে জোরে চোখে চোখ রেখে কথা বলতে পারবো। এটা কি করলে আর একটু জোরে জোরে ব্যাপারটা? না, আমার মনে হয় সবচেয়ে বড় ব্যাপারটা কি, শারীরিক ফিটনেস। নাম্বার 2, নো অ্যাডিকশন। সে নো টু স্মোক, নো টু অ্যালকোহল, দুটো। আমি একটা কথা বলবো, হ্যাঁ, এই নো অ্যাডিকশনের মধ্যে কি মোবাইলও পড়ে? মোবাইল একটা টাইমের পর দেখা উচিত, দিনে অ্যাট লিস্ট একটা টাইমের পরে মোবাইল একদম। আমার তো পরিষ্কার কথা, ঘুমোতে গেলে সিম্পল নিমোনিক্স মনে রাখুন, 12-3-2-1 বা 10-3-2-1। 10 ঘন্টা আগে কফি বন্ধ করুন। ওকে। 3 ঘন্টা আগে আপনি অ্যালকোহল নেবেন না। ওকে। 2 ঘন্টা আগে জিম বন্ধ করবেন। 1 ঘন্টা আগে মোবাইলের স্ক্রিন বন্ধ করুন, তবে ঘুম আসবে, এবং 7 ঘন্টা ঘুম জরুরি। নাম্বার 2, বন্ধ করলে তো ঘুমটাই আসবে না দাদা, এটাই সবচেয়ে বড় প্রবলেম হয়ে যাবে। সবচেয়ে বড় ব্যাপার, গতকাল তোমার সাথে কথা হয়েছে রাত 12:30-1 যখন আমি এগ্রি করেছি। ঠিক, এবং আমি দেখছিলাম, এটা দর্শকদের জন্য বলছি, ডাক্তারবাবু মানে ওনার যেতেও হবে, খুব ব্যস্ততা আছে, উনি কিন্তু শো করতে করতেও মোবাইল দেখছিলেন, এবং আমারও এই মুহূর্তে মোবাইলটা রয়েছে, আমিও দেখে নিচ্ছিলাম। এটা নিয়ে একটা গোটা এপিসোড করতে হবে পরে একদিন, রাজনীতির সামদাম। ডাক্তারবাবু সারাদিন রুগী দেখছেন, তার মধ্যে কখন যে করে ফেলছেন সোশ্যাল মিডিয়ায়, তখন সোশ্যাল মিডিয়ার বাচ্চা। ঠিক, ভালো লাগে আসলে, আপনি যদি কাজটাকে ভালোবাসেন না, আমার রুগী দেখতে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ নারায়ণবাবু, আজকে একটা অন্য রকমের এপিসোড আমরা করলাম, এবং নিঃসন্দেহে ভালো লাগলো। তার সঙ্গে সঙ্গে এটাও বাড়তি পাওনা, এই অ্যাডভাইসগুলো স্টুডিওতে বসে আমরা পেয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ, আবারও অন্য কোনো এপিসোডে কথা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। সোনালি, সাম দাম দণ্ডভেদ, রাজনীতির সাম দাম দণ্ডভেদে এই কথাগুলো হয়তো বলা দরকার ছিল। এবং আরেকটা এপিসোড আমরা শেষ করলাম, আমি স্বর্ণালী অনেকদিন পরে এসেছে, যেটা নিয়ে আমরা শুরুতে কথা বলছিলাম, এবং শুভ্রাংশু। আবার পরের সপ্তাহে আমরা 3 জন ফিরে আসব নতুন কিছু নিয়ে। ভোট তো আসছে, আরও গরমাগরম কিছু নিয়ে। অন্য সমস্ত কিছু দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়, কথা হবে চোখে চোখ। থ্যাংক ইউ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।